এই বোর্ডের ভবিষ্যৎটা আসলে কি, বিসিবির এখন যে এক্সিস্টিং বোর্ডটা আছে, কারণ ফেয়ার ইলেকশন হয়েছে কিনা এটা নিয়ে একটা প্রশ্ন সবার মধ্যে আছে এবং একটা তদন্ত অলরেডি চলছে। তো এই যে তদন্ত চলছে ইলেকশন নিয়ে, তারপর আবার এই বাদেও কিন্তু বিভিন্ন পরিচালকের এগেনস্টে আমরা বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ আছে। তো এই এত সব অভিযোগের মাথায় নিয়ে আসলে বোর্ডের ফিউচারটা আসলে কি হতে পারে? আমি এটার শেষ ছাড়া আর কিছু দেখি না। কেন দেখি না? আমাকে গালি দিতে পারে এই বোর্ডের লোকজন, অনেক কিছু মন্দ কথা বলতে পারে, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে নির্বাচনটা হয়েছে সেটা হচ্ছে যে ব্যক্তির, যে উপদেষ্টার এখানে ইনভলভ হওয়ার কথা নয়, নিরপেক্ষ এবং সুশৃঙ্খলভাবে একটা সুন্দর নির্বাচন দেওয়ার কথা, সেটা না করে তারা একটা পক্ষ নিয়ে নিয়েছিলেন। সেই পক্ষের হয়ে তারা নির্বাচন করেছেন এবং সেটা কিন্তু বর্তমান বোর্ডে যারা এক্সিস্টিং রয়েছেন, যারা কিন্তু সংগঠক না হয়েও তারা এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মতো জায়গায় একজন বোর্ড পরিচালক হয়ে গিয়েছেন এবং ভুইফোর লোকজন নিয়ে তারা ইনক্যাপাবল, ইনএফিসিয়েন্ট লোকজন নিয়ে আপনি কাজ করছেন। কয়েকজন লোক যদি আমি বাদ দিই, জনাব ফারুক আহমেদ, আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদিন ফাহিম, আব্দুর রাজ্জাক, এনারা ক্রিকেটার এবং পাইলট। ইফতেখার রহমান মিঠু, তিনি সংগঠক হিসেবে দক্ষ, ক্রিকেট খেলেছেন, সব কিছু করেছেন, কিন্তু আদার দেন যারা এসেছেন তারা কি করেছেন? তাদের অবস্থানটা কোথায়? আপনি এসে বাংলাদেশের ক্রিকেটকে বিতর্কিত করেছেন, আপনি এসে চেয়ার দখল করার জন্য এখানে যা যা করার তাই করেছেন। এবং এই যে অনেক নাটক হয়েছে মাঝখানে, সেই সব নাটক আমরা দেখছি, মঞ্চায়ন হয়েছে এবং গালাগালি, ভাষাগত যে একজন পরিচালকের ভাষাগত যে আচরণগুলো, আমরা শব্দ চয়ন যা দেখি, যেসব কথা বলেন, আপনার ধরেন মিডিয়াতে এসেও যা বলেন, সেটা কিন্তু একেবারে অশ্রাব্য বলি আমরা, শোনার অযোগ্য। তো সেইগুলি যখন বলবেন তখন তো বোঝা যায় তাদের সামাজিক অবস্থানটা কোথায়, তাদের মানসিক অবস্থানটা কোথায়। তো সেই সব মানুষ যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মতো জায়গায় থাকে এবং সবাইকে আপনি মনে করেন যে একটা জায়গায় কাজে বাধা সৃষ্টি করতে যান, আপনি সম্প্রতি একটা ঘটনা বলি যে আপনার এম নাজমুল ইসলামের কথাই যদি বলি, তিনি ক্রিকেটারদের নিয়ে তো যা তা মন্তব্য করেছেন, আমরা সবাই দেখেছি। তার জন্য বিপ্লব হয়ে গেছে, বাংলাদেশে বিপিএল একদিন বন্ধ ছিল, তারপর প্রতিশ্রুতি দিয়ে তার শাস্তি হবে, সে তাকে এইসব জায়গা থেকে সরিয়ে দেওয়া হবে, সব কিছু করার প্রতিশ্রুতি দিয়ে একজন ডিরেক্টর ক্রিকেটারদের রাজি করালেন এবং ক্রিকেটাররা তারপর রাজি হলো এবং ক্রিকেট আপনার খেললেন, বিপিএল সম্পন্ন হলো, সবই হলো। কিন্তু সেই পরিচালককে আমাদের বর্তমান প্রেসিডেন্ট আবার স্বমহিমায় তাকে সসম্মানে আপনার কোথায় ফিনান্স কমিটির চেয়ারম্যান হিসেবে পূজনীয় করে রেখে দিলেন নির্বাচনের আগে। তখন জাতীয় ইলেকশন হয়নি। এর কারণটা কি হতে পারে, বা কেন এত কোরাম? তাদের কয়েকজন বিভিন্ন কোরামটা করে আসলে কাদের লাভ হচ্ছে? কোরাম করলে আপনার খেলোয়াড়দের তো হচ্ছে না। খেলোয়াড়দের কথা তো বিবেচনা করবেন না, তারা থাকবে তাদের চেয়ার দখল। বোর্ড যদি খেলোয়াড়দের কথা বিবেচনা না করে তাহলে কারা করবে? আচ্ছা, আপনি বলুন যে আমি জনাব ফারুক আহমেদের প্রতি সম্মান রেখেই বলছি, তিনি যে কথাটা বলেছিলেন একবার নির্বাচনের সময় আগে, নির্বাচনের আগে যখন নির্বাচনে অনেক টানাটানি হচ্ছে, সাবেক পরিচালকরা আবার নির্বাচন করতে যাচ্ছেন, তখন তিনি একটা কথা বলেছিলেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কি এমন মধু রয়েছে যে সবাই। আমি এটাই জানতে চাচ্ছিলাম, কি এমন মধু আসলে রয়েছে যে কেউ এখান থেকে বের হতে চায় না? আমি ফারুক ভাইকে বলবো তাহলে কি মধু রয়েছে যে ফারুক ভাই আপনিও এখানে পরিচালক হওয়ার জন্য, সভাপতি হওয়ার জন্য উঠে পড়ে থাকেন, সবসময় মুখিয়ে থাকেন। মধু নিশ্চয়ই আছে। সেই মধুটা কি একবার বলেছিলেন, এই প্রশ্নগুলি আগেও তোলা হয়েছে, তিনি বলেছিলেন যে এখানে যে প্রচারটা পাওয়া যায়, এখানে থেকে যে গুডউইলটা অর্জন করা হয়, এই গুডউইলের মূল্য অনেক বেশি, যেটা শুধু বাংলাদেশে ব্যবসা বাণিজ্য সব কিছুতে তাদের কাজে লাগে। তারা এইটা করার জন্য যেটা করেন, বাংলাদেশের ক্রিকেটকে তারা সার্ভ করতে আসেন না, তাদের চেয়ারকে, তাদের ব্যক্তিগত পারপাস সার্ভ করার জন্য ম্যাক্সিমাম এখানে আসেন। অল্প কিছু লোক আসেন যারা ডেডিকেশন থেকে তারা অন্য জায়গায় অনেক বেশি ইনভেস্ট করে ব্যয় করে। কিছু মানুষ আছেন যারা ক্রিকেটকে সার্ভ করছেন, মানে ক্রিকেটের খেলেছেন। এখন আমাদের দেশে কিছু জিনিস হয়ে গিয়েছে, অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, কথাটা বলতে হচ্ছে। আমাদের কোনো সাবেক ক্রিকেটাররা মনে করেন এটা সাবেক ক্রিকেটার, সাবেক অধিনায়ক মানেই হচ্ছে আপনি ঈশ্বর তুল্য। আপনি ঈশ্বর না ভাই, আপনি ক্রিকেট খেলেছেন, আপনি সম্মানিত। আপনি এই কারণে আপনার কথা আমরা প্রচার করি, আমরা সব জায়গায় যাই, আপনাকে বলি সাবেক ক্যাপ্টেন, এই সম্মানটা দেওয়া হয়। কিন্তু তার মানে আপনি ঈশ্বরতুল্য নন, আপনি সাধারণ মানুষ, 8-10 জনের মতোই। আপনি ভালো কাজ করবেন, আপনার সম্মান পাবেন এবং আপনাকে প্রশংসায় ভাসানো হবে। কিন্তু আপনি যদি বাংলাদেশের ক্রিকেট নিয়ে শুধুমাত্র দলাদলি, ওকে ল্যাং দেবেন, এই যে কিছুদিন ধরেন এখন যে রয়েছে গ্রুপ, হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তারা ভাঙতে চায় না। কারণ কি জানেন? ভাঙতে চায় না কারণ ভাঙলে তো যদি আপনি এখন ষড়যন্ত্র করে তাহলে আপনার সেও তো থাকবে না। এই জন্যই বোর্ডটা টিকিয়ে রাখতে চায়, কিন্তু এর মধ্যে আরেকজনকে ল্যাং মেরে নিজে উঠতে চায়। এরকম লোকের অভাব নাই কিন্তু এখানে। এই ল্যাং মারার অভ্যাস আপনার যেটা
হওয়ার কথা না, সেটাই কিন্তু হচ্ছে। এই হওয়াটা খুব একটা স্বাস্থ্যকর না, এবং একজনের পেছনে আরেকজন লেগে থাকা, এটা হয়তো বাহ্যিকভাবে বাইরে থেকে দেখা যায় না। অনেকেই এখন ওই বট বাহিনী বা যাদেরকে বলেন এই সামাজিকভাবে আমাদেরকে সমালোচনা করতে পারে, কিন্তু সাংবাদিকদের গালি দিতে পারে, কিন্তু সাংবাদিকরা ভেতর থেকে যে মানে কালিটা দেখে, অন্ধকার জগৎটা দেখে, সেটা তো বাইরের লোক দেখে না। তারা মনে করে সাংবাদিকরা বোধহয় শুধু শুধু এসব লেখে, কিছু ব্যক্তিগত নানাভাস বিষয় তুলে আনে এবং তারা যেভাবে সমালোচনা করে সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। ব্যক্তিগত বিভিন্ন ইউটিউবার বলেন বা তাদের জায়গা থেকে তারা ওইটাকে চালানোর জন্য অনেক কিছু করতে পারে, কিন্তু প্রাতিষ্ঠানিক মিডিয়া যে জিনিসগুলো নিউজগুলো করে সেটা কিন্তু একেবারে অ্যাবসলিউটলি ম্যাক্সিমাম সত্যতা না থাকলে তারা করতো না, কারণ তাদের দায়বদ্ধতা রয়েছে। আপনি স্টার প্লের দায়বদ্ধতা রয়েছে, তার প্রতিষ্ঠান। সো তাকে কিছু বলার আগে অবশ্যই আপনার সম্মান দিয়ে বলা উচিত, কারণ এই সাংবাদিকরা সার্বক্ষণিক ওখানে থাকে। ক্রিকেটে যতক্ষণ ইনভেস্ট করে, নিজেদেরকে সময় ইনভেস্ট করে, কতগুলো মানুষ ইনভেস্ট করে, তারা ভেতরটা জানে। সো আমরা ভেতরটা জানি বলেই আজকে বলতে বাধ্য হচ্ছি যে তারা বাংলাদেশের ক্রিকেটের জন্য যতটা না করতে আসে, তার চেয়ে বেশি এই মুহূর্তে নিজেদের চেয়ারটাকে আলিঙ্গন করতেও, এই জায়গাটাকে অলঙ্কৃত করতে আসেন। এবং তারা এটা করলে অনেক বেশি নেম অ্যান্ড ফেম হয়, কারণ এখানে 100টা ক্যামেরা থাকে, 100 জার্নালিস্ট প্রতিদিন ওখানে অপেক্ষা করে। কারণ বাংলাদেশের আর কোনো সেক্টরে এরকম জনপ্রিয় জায়গা নেই। স্পোর্টসের দুটো মানে যদি বলি স্পোর্টস বলি, একটা হচ্ছে ক্রিকেট আর একটা ফুটবল, যে পরিমাণে মানে ইন্টারেস্ট থাকে এবং সাংবাদিকরা ওখানে অপেক্ষা করেন সবসময়, একজন ফুটবলার হন, একজন ক্রিকেটার হন, তাদের একটা মুভমেন্টকে প্রেজেন্ট করা হয়। সো এর চাইতে সব জনপ্রিয় হওয়ার আর কোনো জায়গা নেই। আপনি জনপ্রিয়তা পাচ্ছেন, আপনার সবাই চিনছে, আপনার এইটা গুডউইলটা কাজে লাগাচ্ছেন, কিন্তু আপনি বিবেকের জায়গা থেকে চিন্তা করুন। শুধুমাত্র আপনাদের নিজের কথা চিন্তা করলে হবে না, ক্রিকেটের সার্বিক কথা চিন্তা করুন। এবং আপনি ক্রিকেটার হিসেবে আপনার যদি তরুণ প্রজন্মকে সম্মান না দেন, ইন ফিউচারে এই তরুণ প্রজন্ম যখন আপনার উঠে আসবে, তখন আপনাকে কিন্তু পুশ করে আপনাকে বলবে যে এরা পচে গেছে, মানে মাথা পচা, মাথা নষ্ট লোক। এইটা কিন্তু বলতে তারা দ্বিধা করবে। এখন যেমন বলে জেএনজি, তারা সব নতুন করতে হবে, তেমনি আপনাদেরকেও বলবে এরা। অতএব সম্মানটা আপনারা ধরে রাখুন এবং তাদের প্রতিও সম্মান দেখান, যেটা যেন অন্যরা আপনাকে অসম্মানিত না করে।